তাহলে আজকের ক্লাসটা শুরু করি। দেখো এখানে তোমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করো টাইম টু টাইম। দেখো এখানে হচ্ছে লেখা আছে রেজিস্ট্যান্স কম্বিনেশন। তো রেজিস্ট্যান্সের কম্বিনেশন বলতে আমরা তো মোটামুটি ক্লাস 10-এ তোমাদের ছিল হয়তো যে সিরিজ কম্বিনেশন বা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, এরকম দুইটা টাইপের কম্বিনেশন ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, এইখানে তোমাদের মেইনলি দেখানো হয় হচ্ছে মানে বলা হয় যে 3 টাইপস এর কম্বিনেশন দেখানো যায়। 3 টাইপস এর একটা কম্বিনেশন হচ্ছে সিরিজে থাকে, একটা হচ্ছে তোমার প্যারালালে থাকে, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে তোমার মিক্সড অবস্থায় থাকে। হ্যাঁ, মিক্সটা কি? মিক্সটা হচ্ছে যে সিরিজ আর প্যারালাল মিশায় থাকে আর কি। হ্যাঁ, সিরিজ আর প্যারালাল একটা সার্কিটের মধ্যে সিরিজও থাকতে পারে, প্যারালাল থাকতে পারে, তখন এটা মিক্সড রেজিস্ট্যান্স কম্বিনেশন হিসেবে ধরা হয়। আচ্ছা, এখন ইন্ডিভিজুয়ালি আমরা একটু এগুলো দেখি। যেমন আমি যদি সিরিজ কম্বিনেশনটা নিয়ে আলোচনা করি, সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনটা কি রেজিস্ট্যান্সের জন্য? এটা কিন্তু সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এটা কিন্তু মনে রাখবা। এটা ওকে কিন্তু স্যার। রেজিস্ট্যান্সের জন্য পড়তেছি। আবার আমরা অন্যটার জন্য মানে সেলের জন্য পড়বো আর কি। সেল সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এটা কি? দেখো এইটা হচ্ছে, এইটার একটা সংজ্ঞা আছে। আমার মোটামুটি বাংলায় জানা আছে, আমি বাংলায় লিখে দিই, তুমি পারলে বই থেকে ইংলিশটা পড়ে নিও। হ্যাঁ, এটা হচ্ছে কতগুলো রোধ, হ্যাঁ, যেহেতু সিরিজ, সিরিজ মানে কি? এই যে রোধ কিরকম, রোধ এরকম দেখতে, হ্যাঁ, এইরকম একটা রোধ, পরপর আরেকটা রোধ, এরকম করে একটার পরে একটার সাথে আরেকটা রোধ কিভাবে থাকবে? কানেক্টেড অবস্থায় থাকবে, দেখছো? এই যে প্রথমটার সাথে প্রথমটার, এই যে প্রথমটার জি স্যার। এন্ডের সাথে সেকেন্ডটার কি ফার্স্ট এন্ড থাকবে, জিনিসটা হচ্ছে এরকম। আবার এই যে সেকেন্ডটার লাস্ট এন্ডের সাথে থার্ডটার কিরকম থাকবে? ফার্স্ট এন্ডটা অ্যাটাচ করে থাকবে, এটাই হচ্ছে তোমার সিরিজ কম্বিনেশন বলে। তো এটাই আমি একটু বাংলায় লিখতেছি। কতগুলো রোধ যদি যদি পরপর, হ্যাঁ, এভাবে সাজানো হয়, হুম, এভাবে সাজানো হয় যে এই যে আমি মাত্র যেটা বললাম যে প্রথমটার রোধের, এই যে প্রথম, এটাকে তুমি যদি প্রথম রোধ বলো, ফার্স্ট রোধ বলো, এটাকে যদি সেকেন্ড রোধ বলো, তাহলে কি হইতেছে? ফার্স্ট রোধের যে শেষ প্রান্ত, হ্যাঁ, এইটার সাথে সেকেন্ড রোধের মানে প্রথম প্রান্তটা হচ্ছে বা শুরু প্রান্তটা যুক্ত থাকবে। এই কথাগুলো লিখবা যে কতগুলো রোধ যদি পরপর এভাবে সাজানো হয় যে হুম প্রথম রোধের শেষ প্রান্তের সাথে শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, হ্যাঁ, ঠিক সেম ভাবে এরকম করে মানে আরো অনেকগুলা তুমি লিখতে পারো আর কি, চাইলে লিখে দেখাই যে রোধের দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, এরকম করে ভাইস ভার্সা ভাবে অনেকগুলা যুক্ত থাকবে আর কি। হ্যাঁ, তো এই বাকি পার্ট গুলা এখানে তো আরো থাকতে পারে, তাই না মনিরা? দেখো তো আরো কিন্তু হ্যাঁ। থাকতে পারে। তো আমি এই পার্ট গুলো আর এক্সট্রা করে লিখবো না, জাস্ট এই দুইটা লিখে তারপরে তুমি বাকিটুকু বলে দিবা যে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এইভাবে 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 হচ্ছে তোমার বাকি রোধগুলো, বাকি রোধ গুলো সংযুক্ত থাকবে, সংযুক্ত থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এবং আরেকটা কথা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আসে, এবং
একই প্রবাহ, এটা একটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে আমি যদি এইখানে এটাকে পুরাটা একটা সিরিজ কম্বিনেশন ধরি, এই যে এইখানে আমি পুরা যতগুলো আঁকছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম যতগুলো ধরছি, এই সবগুলোর ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতে হবে, সেম পরিমাণ। এটা ফার্স্ট রোধ, এটা যদি R1 হয়, R1 দিয়েও আই কারেন্ট ফ্লো করতে হবে, এবং এটা যদি R2 হয়, R2 এর ভিতর দিয়েও আই কারেন্টই ফ্লো করতে হবে। যদি আই কারেন্ট ফ্লো না করে তাহলে কিন্তু তারা, মনে রাখবা এটা কিন্তু তারা হচ্ছে সিরিজ কম্বিনেশনে নাই। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে যখন কোন রেজিস্ট্যান্স গুলো সিরিজ কম্বিনেশনে থাকবে তখন তাদের মধ্যে প্রবাহটা বা ইলেকট্রিক কারেন্টটা সেম থাকবে। তো সেটাই লিখতেছি, একই প্রবাহ সব কয়টি রোধের মধ্য দিয়ে, তুমি চাইলে যে একই প্রবাহ জিনিসটাকে আই দিয়ে এখানে লিখতে পারো, আই দিয়ে লিখতে পারো, সব কয়টি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে, প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে হুম সেই কম্বিনেশনকে সেই কম্বিনেশনকে আমরা কি বলবো? সেই কম্বিনেশনকে আমরা হচ্ছে সিরিজ কম্বিনেশন বলবো। ঠিক আছে, সেই কম্বিনেশনকে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। দেখো এই সংজ্ঞাটা, এই পার্টটা বুঝতে পারছি কিনা? জি স্যার। রেজিস্ট্যান্স, আচ্ছা এইটা গেল। এখন সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স পার্টটা যদি এখানে বুঝে থাকো, এখন এটার তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমার দরকার, যে কিভাবে আমি আসলে সিরিজ কম্বিনেশনটা ডেভেলপ করতেছি, তাই না? তাহলে দেখো আমি এখন যদি এটার ম্যাথমেটিক্যাল পার্টটা নিয়ে আসি, একটা সার্কিট ড্র করতে হবে আগে। সার্কিটটা খেয়াল করো, এখানে একটা রোধ দিলাম, এখানে আরেকটা রোধ দিলাম, আরেকটা রোধ দিলাম, আর তারপরে হচ্ছে এখানে একটা, এটার নাম কি বলো তো মনিরা? ওটা তো ব্যাটারি না, এটা ব্যাটারি না, এটা বলছিলাম গত ক্লাসে সেল। সেল। হুম হ্যাঁ হুম। সেল, একটু মনে রাখবা, ব্যাটারি আর সেল কিন্তু সেম জিনিস। ব্যাটারি হচ্ছে অনেকগুলা সেলকে মানে কম্বাইন করে বানানো হয়, সেলটা কি? সেলটা হচ্ছে ব্যাটারির ইউনিট, ইউনিট অফ ব্যাটারি। ঠিক আছে, হুম। তাহলে এখন আমি হচ্ছে এই রেজিস্ট্যান্সটাকে নামকরণ করলাম R1 দিয়ে, এটাকে নামকরণ করলাম R2 দিয়ে, এটাকে নামকরণ করলাম R3 দিয়ে। তারপরে খেয়াল করো, এই যে আমি এইখানে ধরে নিলাম যে এইটার মানে এই যে সেলটা নিছি, এই সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স, তার ভ্যালুটাকে আমি ভি ধরে নিলাম, মনে মনে ভি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইটা যদি তার পজিটিভ প্রান্ত হয়, এটা যদি নেগেটিভ প্রান্ত হয়, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? এই দিক থেকে এই দিকে নাকি এই দিক থেকে এই দিকে, বলো তো? কারেন্টটা কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভে না? না না না, তুমি তো ভুল বললা। পজিটিভ থেকে হ্যাঁ, নেগেটিভ। কারেন্ট ফ্লো করে হচ্ছে কোন দিকে? কারেন্ট ফ্লো করে পজিটিভ টু নেগেটিভ, ভুলে গেছো? কারেন্ট ফ্লো করে পজিটিভ টু নেগেটিভ, এটা মনে রাখবা। আবার বলো, কারেন্ট কোন দিকে ফ্লো করে? পজিটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ, তাহলে কোনটা কারেক্ট এখানে? যে এই সাইডেরটা, ওই সাইডেরটা বলতে কোন সাইডেরটা? ওই পজিটিভ থেকে যাচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এই যে এইটা হচ্ছে আমার কারেক্ট ওয়েটা, এটা হচ্ছে কারেক্ট। দেখো এই কম্বিনেশনের মধ্যে দিয়ে কিন্তু এই যে এইখান দিয়েও আই পরিমাণ কারেন্ট গেলে এটাও আই হবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও আই কারেন্ট ফ্লো হবে, মানে সব জায়গা দিয়ে সেম কারেন্টটা ফ্লো হয়ে আবার হচ্ছে ওই সেলে ব্যাক করবে। হ্যাঁ, ওই সেলে ব্যাক করবে। ঠিক আছে, তারপরে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার কারেন্টটা কিন্তু সব জায়গাতেই সেম আছে, কিন্তু এই যে আমার বিভিন্ন রেজিস্ট্যান্স গুলো আমি পুট করছি, হ্যাঁ বিভিন্ন রেজিস্ট্যান্স গুলো যে পুট করছি, এই রেজিস্ট্যান্স গুলোর মধ্যে তাহলে এখন ডিভাইড হবে কে? দেখো তো ডিভাইড হওয়ার মতো কে আছে? এই যে ভি জিনিসটা ডিভাইড হয়ে যাইতে পারবে না? দেখো তো জি স্যার। ভিটা কিন্তু এখানে ডিভাইড হয়ে যাবে।
এইখানে ভিটা ডিভাইড হয়ে যাবে, কারণ কারেন্ট কিন্তু এখানে ডিভাইড হইতে পারে না। কারেন্ট কিন্তু ডিভাইড হইতে পারেনি। তাহলে তুমি যদি এইখানে একটা পয়েন্ট ধরো, এইখানে একটা পয়েন্ট ধরো এ, মানে যে এই পয়েন্টটা ধরো বা এই পয়েন্ট ধরো, যেটাই ধরো সমস্যা নাই। আর এই পয়েন্টটা ধরো যদি মনে করো বি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত, সরি, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে না? হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত আমি মনে মনে ধরলাম যে এটা হচ্ছে আমার পটেনশিয়াল ডিফারেন্স V1। এইখান থেকে এতটুকু যে পটেনশিয়াল ডিফারেন্সটা পাবো, এটা পাইলাম মনে করো V2। আর এখান থেকে এতটুকু যে পটেনশিয়াল ডিফারেন্সটা পাইলাম সেটা হচ্ছে মনে করো V3। ঠিক আছে? এই যে আমার টোটাল যে ভিটা ছিল, একটু বোঝার চেষ্টা করো, এই যে টোটাল ভিটা ছিল, এই ভিটাই কিন্তু এখানে ডিভাইড হয়ে গেছে তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে, মানে ভোল্টেজটা ডিভাইড হয়েছে, কিন্তু কারেন্ট কিন্তু ডিভাইড হয় নাই। কারেন্ট কিন্তু ডিভাইড হয় নাই। তাহলে এখন আমি হচ্ছে কি করব, যে এই যে টোটাল যে কম্বিনেশনটা দিছি, এই কম্বিনেশনটাকে তো আমার কি একটা কম্বিনেশনে নিয়ে আসতে হবে, তাই না? মানে ইকুইভ্যালেন্ট করা লাগবে। হ্যাঁ তো ইকুইভ্যালেন্ট করে দিলে দেখো আমি কি করব, রেজিস্ট্যান্স গুলাকে ইকুইভ্যালেন্ট করে দিলে মনে করো আমি যে কোনো একটা রেজিস্ট্যান্স পাইলাম, এবং এই রেজিস্ট্যান্সটাকে আমি আর অফ এস দ্বারা ডিফাইন করলাম। কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে সিরিজের রেজিস্ট্যান্স গুলাকে কি করতেছি, কম্বিনেশন করতেছিলাম। সেই জন্য এই যে R1 R2 R3 কে আমি হচ্ছে কম্বিনেশন করে RS লিখতে পারবো। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট যেটাকে বলে। আর এখানে কারেন্টের পরিমাণ তো সেমই থাকবে, কারেন্ট তো আর উল্টাপাল্টা হবে না, ব্যাটারি তো চেঞ্জ হবে না, তাই না? ব্যাটারি কিন্তু যেরকম যা ছিল সব কিন্তু সেমই থাকবে। কারেন্ট আই এদিক থেকে এদিকে যা ছিল তাই আসতেছে, ভোল্টেজ ভি সেটাই থাকতেছে। তাহলে শুধুমাত্র চেঞ্জ হইলো কোনটা, ইকুইভ্যালেন্ট হইলো কোনটা, আর এস টা। বুঝছো? হুম তাহলে এখানে এডিশনাল ইনফরমেশনটা দুইটা, এডিশনাল ইনফরমেশন দুইটা কি কি? একটা হচ্ছে এইখানে কারেন্টটা, বা হচ্ছে তুমি যদি প্রবাহ লিখো, প্রবাহ, প্রবাহটা কি হইতেছে, প্রবাহ কিন্তু, হ্যাঁ, সবগুলা রেজিস্ট্যান্সে সেম থাকবে, প্রবাহ এখানে সেম থাকবে। ডিভাইড হবে কোনটা, ভোল্টেজ, ভোল্টেজ উইল বি ডিফারেন্ট অর ডিভাইড, তুমি এটা লিখতে পারো মনে মনে। এই দুটা মানে ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট। কি কি? এখানে প্রবাহটা সেম থাকবে, আর হচ্ছে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি এই যে উপরের এই ফিগার থেকে, এই যে এই ফিগারটা থেকে আমি এটা লিখতে পারবো না, যে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, লিখতে পারবো এটা? জি স্যার। আচ্ছা, এখন একটু দেখো তো, এই যে V যেই জিনিসটা আছে, হ্যাঁ, এই ভিটাকে, এই যে এই ভিটাকে আমি যদি এই ফিগার থেকে দেখি, তাহলে V সমান সমান কি হয়? এই ফিগারে, যে ডান পাশের ফিগার থেকে দেখো তো কি হবে, I ইন্টু আর এস হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এটার ভ্যালুটা বসায় দাও। এই যে বাম পাশের এই ফিগার, এটাকে তুমি যদি 1 নাম্বার দাও, এটাকে যদি 2 নাম্বার ফিগার দাও, দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট ফিগার, দুইটা ফিগারে কিন্তু কোনো পার্থক্য নাই, এটা মাথায় রেখে। এখন আমি জাস্ট রিলেশনটা বের করতেছি। তাহলে এখানে আই ইন্টু আর এস ইকুয়ালস টু, এখন তুমি V1টা দেখো, V1টা মানে কি, যে এই যে এই, মানে এই বাহুর মধ্যে, এই যে এটাকে তুমি যদি নামকরণ করো, এটা যদি এ সি হয়, এটা যদি ডি হয়, এ থেকে সি এর মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে বলো তো? এ থেকে সি এর মধ্যে আই আই। পরিমাণ, হ্যাঁ। তাহলে আই হচ্ছে কারেন্টের ফ্লো, আর V1 মানে হচ্ছে তোমার কি, এই যে এ থেকে সি এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা কত, R1। তাহলে এখানে কত আসবে, R1 প্লাস এখানে আসবে, বাকিটুকু বুঝতেই পারতেছো, V2 এর মধ্যে কি আসবে, I ইন্টু R2 প্লাস এখানে আসবে I ইন্টু R3। তুমি যদি এখন উভয় পাশ থেকে যদি আই কমন নিয়ে কেটে দাও, এই আই কেটে দিলা, এই আই কেটে দাও, এটাও, এটাও, তাহলে কি আসতেছে, আর অফ এস সমান সমান আসতেছে R1 প্লাস R2 প্লাস R3। দেখো তো, এই যে আমি হচ্ছে সেই সিরিজ কম্বিনেশনের জন্য, হ্যাঁ, তার হচ্ছে এই মানে বিভিন্ন কম্বিনেশনের জন্য রেজিস্ট্যান্সের, হ্যাঁ, ভ্যালুগুলা পেয়ে গেছি। যে আমার যদি সিরিজ কম্বিনেশনে অনেকগুলো রেজিস্ট্যান্স থেকে থাকে, তাহলে সেগুলাকে আমি কম্বাইন করে, হ্যাঁ, ওই রেজিস্ট্যান্স দিয়ে মানে বসাই দিলেই কাজ হয়ে যাবে। আমাদের এখন অনেকে কোশ্চেন করে যে আমি কম্বিনেশনটা কেন করব। কম্বিনেশনটা এই জন্য করি, যে মনে করো তোমার এখানে, একটু বোঝায় বলি,
কম্বিনেশনটা আমরা এই জন্যই করি, মনে করো তুমি এখানে হচ্ছে এখানে একটা 3 ওহম ইউজ করছো, এখানে হচ্ছে একটা 4 ওহম ইউজ করছো, আর এখানে হচ্ছে আরেকটা সরি আরেকটা হচ্ছে 3 ওহম ইউজ করছো। ঠিক আছে, তিনটাই কি সিরিজে আছে না, দেখো তো। জি হ্যাঁ, স্যার। তিনটাই কিন্তু সিরিজে আছে। তো এখন এই যে তুমি কষ্ট করে বারবার 3 ওহম 4 ওহম 3 ওহম ইউজ করতেছো, এইটার তো কোনো দরকার নাই। এখন এই তিনটা এই যে এইটাকে আর এইটাকে আমরা যে কোনো একটা রোধ দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে এইটার সমতুল্য একটা বর্তনী তৈরি করতে পারবো না? এটা সমতুল্য একটা বর্তনী, সমতুল্য একটা বর্তনী তৈরি করতে পারবো না? হ্যাঁ, তো এইটাকেই আমরা বলতেছি তুল্য রোধ, এটাকে আমরা বলতেছি তুল্য রোধ। তাহলে এটা যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে এটার তুল্য রোধটা কত আসবে? দেখো, এটা তো সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে আর অফ এস সমান সমান 3 প্লাস 4 প্লাস 3, কত আসলো? 10। 10 ওহম। তাহলে আমি যদি এটাকে যদি এখন এরকম করে জাস্ট 10 বসাই দিই, একটা 10 বসাই দিলেই উপরের তিনটা ঝামেলা শেষ। সার্কিটটা আগে যা ছিল তাই থাকলো, ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এটাকে আমরা বলি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাকে বলি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝছো এই পার্টটা? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে আমি হচ্ছে তুল্য রোধের সবকিছু তো বলে ফেলছি, বাট তুল্য রোধের সংজ্ঞাটা একটু লিখে দেই আমার সুবিধার জন্য। দেখো, তুল্য রোধটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি যদি বলতে পারো, তাহলে তুল্য রোধটা কেমন হবে? তুল্য রোধটা হবে হচ্ছে রোধের কোন সমবায়ের, সমবায়ের মানে হচ্ছে কম্বিনেশনের আর কি, হ্যাঁ, রোধের কোন সমবায়ের, হ্যাঁ, রোধগুলোর পরিবর্তে আমি বুঝাই দিতেছি, হ্যাঁ, রোধগুলোর রোধের কোন সমবায়ের রোধগুলোর পরিবর্তে পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে হুম বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের বানান কি? পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা বলি হচ্ছে তুল্য রোধ, বা তুমি ইংলিশে বললে এটাকে বলা হয়, এটাকে ইংলিশে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখো তো মনিরা এই পার্টটা বুঝতে পারছো কিনা? জি স্যার। এটার মধ্যে আমি এই যে তুল্য রোধটা আরেকবার দেখাই আসি। দেখো, তোমার যদি এই দিক দিয়ে যদি মনে করো 5 ওহম কারেন্ট, জাস্ট ধরে নিচ্ছি, আর এটা যদি মনে করো 10 ভোল্টের একটা সেল হয়, তাহলে এইখানে দেখো এই যে ভোল্টেজের কোনো পরিবর্তন হইতেছে না, বা বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হইতেছে না, এবং কি এখানে 5 ওহম মানে সরি 5 ওহম দিছি, কারেন্টের পরিমাণ হবে 5 অ্যাম্পায়ার, এটা হবে 5 অ্যাম্পায়ার। তো এরকম আর কি, যে ভোল্টেজটাও পরিবর্তন হচ্ছে না এবং কারেন্টের পরিমাণটাও পরিবর্তন হচ্ছে না। তাহলে ওই যে রোধের কম্বিনেশন গুলাকে, এই যে রোধের কম্বিনেশন গুলাকে সরায়া আমি যেই একটা রোধ ইউজ করতেছি, যাতে আমার কারেন্ট আর ভোল্ট হচ্ছে পরিবর্তন না হয়, সেটাকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতেছি। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার করে দিই। তাহলে এরকম জিনিসটা আমরা এখান থেকে শিখলাম কি, যে আর অফ এস, হ্যাঁ, যদি এইখানে মানে আমার আগের ফিগারটাতে রেজিস্ট্যান্স কয়টা ছিল বলো তো মেয়েরা? আগে 3টা। হ্যাঁ, আগের ফিগারটাতে কিন্তু 3টা ছিল।
তার মানে এখানে আমরা কি দেখছিলাম, আর অফ এস সমান সমান R1 প্লাস R2 প্লাস R3, এখানে তিনটা ছিল তাই। তাহলে তোমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে ফর সিরিজ কম্বিনেশন, যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে এটা জেনারেল ফরম্যাটটা কি হবে? জেনারেল ফরম্যাটটা হবে যে যদি সিরিজ কম্বিনেশন হয় ফর ফর n নাম্বার অফ সেলস, মানে হচ্ছে n নাম্বার অফ রেজিস্ট্যান্স, এটা তো রেজিস্ট্যান্সের কথা বলতেছি তাই। ফর n নাম্বার অফ রেজিস্ট্যান্স, হ্যাঁ, in the series the equivalent resistance will be, যেহেতু তোমার হচ্ছে সিরিজ কম্বিনেশনের কথা বলতেছো তাহলে কি আসবে এখানে, সবগুলো জাস্ট সামেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে আসবে আর অফ এস সমান সমান আর অফ 1 প্লাস আর অফ 2, যেহেতু n নাম্বার অফ রেজিস্ট্যান্স বলছে তাহলে হচ্ছে কি যে আর অফ 3 প্লাস ডট 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 প্লাস এটা হচ্ছে আর অফ n পর্যন্ত তুমি যোগ করে দিবা। দেখো এই পার্টটা বুঝছো কিনা এখন? হ্যাঁ যতগুলা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে জাস্ট তুমি যোগ করে দিবা। আচ্ছা, এটা যদি বুঝতে পারো ক্লিয়ার করো। এরপরের পার্টটাতে আসো, এরপরের পার্টটাতে আছে হচ্ছে প্যারালাল কম্বিনেশন। টুকটাক যে বাংলা লিখে দেই সমস্যা হবে কি নাকি বুঝতে পারবা পরে? বুঝতে পারবো স্যার। আচ্ছা, মানে আমার একদম এক্সাক্ট ইংলিশটা মনে নাই, তারপরে যা মনে আছে আমি বলে দিব, বুঝতে পারলেই হলো। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, তো প্যারালাল কম্বিনেশনটা কেমন? প্যারালাল কম্বিনেশনটা হচ্ছে আহ জিনিসটা, মানে মনে করো আমি যদি এইখানে একটা রেজিস্ট্যান্স নেই, ধরো এইখানে একটা রেজিস্ট্যান্স নেই আর এইখানে আরেকটা রেজিস্ট্যান্স নেই, এদের দুইটার একটা কমন পয়েন্ট থাকে যেখানে এরা কানেক্টেড থাকে। হুম, এদের দুইজনের বা এদের যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, আরো যদি রেজিস্ট্যান্স থাকে তাদের হচ্ছে কমন পয়েন্ট থাকে যেখানে তারা কি থাকে, কানেক্টেড থাকে। এই কনসেপ্টটাই হচ্ছে তোমার প্যারালাল কম্বিনেশন। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা যদি দেখি, সংজ্ঞাটা হচ্ছে এরকম: কতগুলো রোধ বা অনেকগুলো রেজিস্ট্যান্স যদি এমন ভাবে সাজানো থাকে যে এদের, এখানে তো অনেকগুলো রেজিস্ট্যান্স হতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে আর একটা হইতে পারে, এরা হচ্ছে পরস্পর ইন্টার কানেক্টেড থাকবে একটা পয়েন্টে। পরস্পর ইন্টার কানেক্টেড একটা পয়েন্টে, এই যে এই পয়েন্ট গুলো, ঠিক আছে, এটাই বলতেছে। কতগুলো রোধ যদি এমন ভাবে সাজানো থাকে যে এদের এক প্রান্ত এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, এই যে সাধারণ বিন্দুটা হচ্ছে আমার এই যে এইটা, একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে, যে অন্য একটা সাধারণ বিন্দুটা হচ্ছে যে এটা, ঠিক আছে, অন্য একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে। এবং একটা কথা, আগেরটার মধ্যে তোমার একটু মনে করাই দিই, মনিরা বলো তো আগেরটার মধ্যে ওই সার্কিটের মধ্যে মানে রেজিস্ট্যান্সের মধ্যে কোন জিনিসটা সেম ছিল? কারেন্ট। কারেন্টটা সেম ছিল। আর প্যারালাল কম্বিনেশনের মধ্যে মনে রাখবা এখানে এই যে প্রত্যেকটা বাহু আছে না, প্রত্যেকটা বাহু, এই প্রত্যেকটা বাহুর দুই এন্ড যে পয়েন্টটা আছে এই দুই এন্ডে ভোল্টেজ সেম থাকবে।
এখানে কি ডিভাইড হবে তাহলে? এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। কারেন্ট এখানে হয়তো I1 হয়ে যাবে, এখানে হয়তো I2 হয়ে যাবে। এখানে পথ পাইলে কারেন্ট ডিভাইড হয়ে যায়, এটা মনে রাখবা। পথ ডিফারেন্ট ডিফারেন্ট পথ পাইলে কারেন্ট ডিভাইড হয়ে যাবে। তাহলে সবগুলা কারেন্ট আবার এখানে যখন একত্র হবে, একত্র হয়ে এখানে আবার এখান দিয়ে আইবে। মেইন কথা, এই জাংশনটার ভিতরে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে এবং ভোল্টেজটা যা আছে তাই থেকে যাবে। তাহলে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে এটা, যে এবং প্রত্যেকটি প্রত্যেকটি রোধের দুই প্রান্ত একই প্রান্তে একই বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, একই বিভব পার্থক্য বজায় থাকে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তাহলে সেই ধরনের কম্বিনেশনকে আমরা কি বলবো? হচ্ছে প্যারালাল কম্বিনেশন। কম্বিনেশনকে আমরা বলবো প্যারালাল কম্বিনেশন। সংজ্ঞাটা বুঝতে পারছো? দেখো তো। জি স্যার। আচ্ছা, তা আমি এখন এইটারও ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাতে চলে যাই। এটা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আর কি। তোমাদের একটু, তোমরা বড় হয়েছে, এখানে সেলটাও করা লাগবে, তাই আলাদা করে বলে দেওয়া লাগবে। প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রেজিস্টরসও বলে আর কি। তাহলে এখানে কি সেম থাকবে বলতো? ইনফরমেশন গুলা সেম থাকবে কোনটা? ওই যে ভোল্টেজ স্যার। হ্যাঁ, এখানে ভোল্টেজটা সেম থাকবে। দুই প্রান্তে ভোল্টেজ উইল বি দ্য সেম, এন্ড হিয়ার কি হবে? কারেন্ট কি করবে? কারেন্ট কি হবে? কারেন্ট উইল, কারেন্ট ডিভাইড হবে। হ্যাঁ, কারেন্ট উইল ডিভাইড। এটা মনে রাখবা, তাহলেই হয়ে গেল। এখন আমরা হচ্ছে যে কোনো একটা সিম্পল একটা সার্কিট নিয়ে ওয়ার্ক করি, তাহলে জিনিসটা বুঝে যাবে। আচ্ছা, যাই হোক, যেমনি আছি, উপরের রেজিস্ট্যান্সটাকে আমি ধরে নিলাম R1, এটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R3। ঠিক আছে? এখন এইখানেরটা এরকম করে আমরা সিম্পল একটা দিয়ে দিলাম, সার্কিট ড্র করলাম। সার্কিটটা হচ্ছে এরকম। হ্যাঁ, সার্কিটটা এরকম। এবং এখানে দেখো তো, এইটা হচ্ছে তার পজিটিভ এন্ড, এটা হচ্ছে তার নেগেটিভ এন্ড। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভ স্যার। হ্যাঁ, কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে এদিক থেকে এদিকে, এদিক থেকে কারেন্ট কিন্তু এখানে আই থাকবে, এখানে আই থাকবে, এইখানেও আই থাকবে, কিন্তু এইখানে এসে কি আই থাকবে এই জায়গাগুলোতে? না, এখানে হয়ে যাবে না। I1, এখানে হয়ে যাবে I2, এবং এখানে হয়ে যাবে I3। বুঝছো? এবং এইটা হচ্ছে আবারও এইভাবে তিনটা যখন এখানে I1, I2, I3 একত্র হয়ে এই পয়েন্টে আসবে, তখন আবারও তারা কি প্রডিউস করবে? এখানে আই প্রডিউস করবে। বুঝছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাগুলোতে আমি কি দেখলাম? যে সব জায়গাতে হচ্ছে কি থাকবে, মানে সব জায়গা না, মানে এই যে কারেন্ট যেখানে হচ্ছে তারা মিলিত হয়েছে আর কি, বা প্রান্ত গুলাতে যেখানে তারা মিলিত হয়েছিল রেজিস্ট্যান্স গুলা, এই জায়গাগুলোতে ভোল্টেজটা সেম। তাহলে আমি দুইটা পয়েন্ট মনে করি। এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরে নিলাম বি পয়েন্ট। তাহলে এই যে এ থেকে বি যে বাহুটা আছে, এ থেকে বি থেকে যে বাহুটা আছে, এ থেকে বি বাহুর মধ্যে যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলার জন্য কি, সবগুলার জন্য যে পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, সবগুলার জন্য যে পটেনশিয়াল ডিফারেন্স সবগুলাই সেম। পটেনশিয়াল ডিফারেন্সের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ,
তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা তুমি মনে মনে চাইলে ভি ধরে নিতে পারো। যেমন আমি এখানে ধরে নিতে পারি যে আমার সেলটা আছে, যে সেল যেটা আছে এটার আমি ভি পটেনশিয়াল ডিফারেন্স ধরে নিতে পারি। তাহলে ভি যদি এখানে পটেনশিয়াল ডিফারেন্স হয়, তাহলে কি আমি ধরে নিলাম এ পয়েন্টের পটেনশিয়াল যদি ভি হয়, তাহলে বি পয়েন্টের পটেনশিয়াল কত হবে? 0। ধরতে পারো না? হ্যাঁ, তাহলেই তো মানে ডিফারেন্সটা বের হয়ে গেল। পটেনশিয়াল ডিফারেন্স কি? ভি এ মাইনাস ভিবি সমান সমান ভি মাইনাস 0। তাহলে কত আসতেছে? ভি। এই যে দেখো, তুমি ভিটাকে ডিফাইন করে নিতে পারলে এখান থেকে। বুঝছো এটা? হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, এখন পরের পার্টটাতে চলে যাই। দেখো, কারেন্ট এখানে ডিভাইড হয়ে গেছিল, তাহলে আমি কারেন্টকে যদি কম্বিনেশন হিসেবে লিখি বা সামেশন আকারে লিখি, তাহলে কি আসবে? আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 লেখা যাবে না? লেখা যাবে তো নাকি? আচ্ছা, আরেকটা কথা, এটাকে আমি 1 নাম্বার ফিগার দেই এবং এইটার একটা ইকুইভ্যালেন্ট ফিগার ড্র করি। এটার ইকুইভ্যালেন্ট ফিগারটা কেমন আসবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে একটা, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে যেহেতু প্যারালাল কম্বিনেশনের আর কি, তাহলে আমি এটাকে আরপি ধরলাম। আর এখানে হচ্ছে সেল ছিল, সেলটা দিয়ে দিলাম। কারেন্ট এদিক থেকে, কারেন্ট এখানে আই, আরপি দিয়েও আই পরিমাণ কারেন্ট যাবে, আবার আই পরিমাণ কারেন্টকে এদিক দিয়ে ব্যাক করবে। আচ্ছা, এখন তাহলে তুমি দেখো, ভালো মতো বুঝে বুঝে করবা। এই যে আইটা আছে, এই আইটা কিসের আই? তুমি এই যে এখান থেকে দেখো, সেকেন্ড ফিগার থেকে দেখো, সেকেন্ড ফিগার থেকে দেখলেই বুঝবা। এখানে আই মানে কি? আই মানে এরকম না, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আরপি? সেকেন্ড ফিগার থেকে দেখো তো, যেহেতু এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফিগার, এই ফিগার আর এই ফিগারটা সেম, এই ফিগারটা আর এই ফিগারটা সেম। আচ্ছা, তাহলে তোমার এখানে আই দেওয়া আছে, তাহলে আই সমান সমান তুমি কি লিখতে পারবা? ভি বাই আর পি লিখতে পারবা, পারবা না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে আমি ভি বাই আর পি লিখতেছি, ঠিক আছে? ইজ ইকুয়াল টু I1 ছিল, I1টা কি? I1টা হচ্ছে যে, এখন প্রথম ফিগারে আসো, I1 মানে হবে কি? এখানে পুরা জায়গায় পটেনশিয়াল, যে এই পুরা লাইনের উপরে পটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসতেছে? I1 ইন্টু R1। ঠিক আছে, তাহলে তোমার যদি I1 বের করতে হয়, তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি লিখবা হচ্ছে I1 বের করতে হইলে V1 বাই R1, সরি V1 না, V বাই R1। বুঝছো? দেখো তো, হ্যাঁ। এই যে V বাই R1। তাহলে ঠিক সেইম ভাবে I2 যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে তুমি লিখবা V বাই R2। কারণ হচ্ছে এই যে এই লাইনের উপরেও পটেনশিয়াল ডিফারেন্স সেমই হবে, V আর 0। তাহলে V প্লাস I3 এর জন্য যে মানে তুমি যেটা বের করবা, সেটা হচ্ছে V বাই R3 বের হবে। কারণ এই যে এই বাহুর উপরেও পটেনশিয়াল ডিফারেন্স আসলে V থাকতেছে, V মাইনাস 0 V। তাহলে দেখো উপরের প্রত্যেকটা জায়গায় এই যে ভি থেকে যাচ্ছে আমার, এই ভি কেটে দাও, এই ভি কমন নিয়ে কেটে দিবা, কি কমন নিয়ে কেটে দিবা, ঠিক আছে? কেটে দিলে এখন কিন্তু কেটে দেওয়া মানে কিন্তু 0 হয়ে গেল এমন না, উপরে কি থাকতেছে? সবগুলোতে 1 থাকতেছে। 1 বাই আর পি সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ঠিক আছে, এইটা আমি এখান থেকে পাচ্ছি। এইটা মানে এই যে এখানে যেহেতু তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে তোমার প্যারালালে ছিল, এই জন্য আমার জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই পার্টটুকু বুঝছো কিনা দেখো। হুম। আচ্ছা, তাহলে আমার তো এটা আমি তিনটার জন্য পাইলাম, তাই না? এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে এরকম যদি ইননিউমারাস পরিমাণ থাকে, তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি বলবা, সো ফর কোন কম্বিনেশন? প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে? সো ফর প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে এখন আমি কতগুলা রেজিস্ট্যান্স নিব? এন মানে এন নাম্বার, হ্যাঁ, এন নাম্বার অফ রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে আসবে হচ্ছে এন নাম্বার অফ রেজিস্ট্যান্সের জন্য তার সূত্রটা হবে এরকম, 1 বাই কত আসবে? আর পি ঠিকই থাকবে, ইজ ইকুয়াল টু 1 বাই এখানে আসবে R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3
প্লাস ডট 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 প্লাস এখানে কত আসবে 1/r(n)। একদম n নাম্বার অফ রেজিস্ট্যান্সের জন্য আমি এটা আপ টু যোগ করতেই থাকবো। এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এটা নিয়ে অনেক মোটামুটি এই পার্টটা যদি বুঝতে পারো, এটাই হচ্ছে মানে বেসিক সূত্রটা। এটা দিয়ে তুমি অঙ্ক টঙ্ক অনেক কিছু করতে পারবা। হ্যাঁ, তো আমি ছোটখাটো দিয়ে একটা ম্যাথ দেখাই দিই এখন। তারপরে হচ্ছে হয়তো নেক্সট ক্লাসে আমি তোমাকে এই যে এই রিলেটেড আর কঠিন কঠিন কিছু ম্যাথ দেখাই দিবনি। আজকে সোজা দিয়ে একটা ম্যাথ দেখাই। আচ্ছা আচ্ছা, দেখো, মনে করো হচ্ছে এটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশনে আছে। হুম, এটাও বলে দেওয়া আছে 3 ওহম, এটাও বলে দেওয়া আছে 3 ওহম। হ্যাঁ, আর এই যে তোমার এখানে যে সেলটা দেওয়া আছে, সেলটা বলে দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট। তোমাকে এখন বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস, হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস সার্কিট। হ্যাঁ, এখন তাহলে তোমার উত্তরটা কি হবে? হোয়াট ইজ দ্য কারেন্ট, এই যে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস সার্কিট, হোল সার্কিট। সেটা করার জন্য তোমাকে আগে কি এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করে নেওয়া লাগবে না? দেখো তো এই পার্টটাকে, বুঝছো কি বললাম? জি স্যার। আচ্ছা, এটাকে তুমি যদি এখন R1 ধরে নাও, এটাকে যদি তুমি R2 ধরে নাও, তাহলে কি আসবে? এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে তুমি যদি কনভার্ট করতে চাও, তাহলে যেহেতু সিরিজ কম্বিনেশন, তাহলে সূত্র কি? R অফ S সমান সমান কি? R1 প্লাস R2, এটাই সূত্র না? স্যার 1.67 আসেন। হ্যাঁ, তাহলে এই দুটাকে যোগ করলে হয়তো 6 ওহম আসবে। এখন আমার সূত্র বাকি পার্টটা হচ্ছে কি, V ইজ ইকুয়াল টু I ইন্টু আর এস। ভি এর মান কত? 10 ইজ ইকুয়াল টু I ইন্টু আর এস এর মান হচ্ছে 6, তাহলে 6i আর কি। I ইজ ইকুয়াল টু 10/6 কত আসছে? 1.67 এম্পায়ার। এটাই আসছে কি নাকি? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার আই এর পরিমাণটা কত আসতেছে? 1.67 এম্পায়ার। এটা বুঝছো তো? এখন তোমাকে একটু মানে তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্য কোশ্চেনটা অন্যভাবেও করতে, মানে অন্য রকম করে করতে পারে। বলবে যে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু R1, হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু R1, তোমার উত্তরটা কি হবে তাহলে? কারেন্ট ফ্লোয়িং থ্রু IR। মানে হ্যাঁ, কারেন্ট ফ্লোয়িং থ্রু R1 মানে হচ্ছে R1 দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটার উত্তরও কি এটাই হবে না? এই যে 1.67ই জি হবে। স্যার। হ্যাঁ, এই কারণ এদিক দিয়ে তো আর কোনো রাস্তা নাই, কারেন্ট যেহেতু যাওয়ার রাস্তা নাই, তাহলে সে কোন দিক দিয়ে কি করবে? বুঝছেন নাই? সেটাই আর কি। তো কারেন্ট যেহেতু যাওয়ার রাস্তা নাই, তাই হচ্ছে R1 দিয়ে সেম কারেন্টই ফ্লো করবে, ইভেন R2 দিয়েও সেম কারেন্টই ফ্লো করবে, এবং সেটাই সেলে ব্যাক করবে। এটা বুঝছো এই কোশ্চেন টুকু, এই পার্ট টুকু, জি স্যার। কারেন্ট ফ্লো? আচ্ছা, এটা হচ্ছে একটা কোশ্চেন গেল। এটা নিয়ে আরেকটা কোশ্চেন দেখো। তোমাকে বলতে পারে যে এখন আহ এটা তো সিরিজ কম্বিনেশন, এটা তো বুঝছো নাকি মীরা? জি স্যার। আচ্ছা, কারেন্ট ডিভাইড হয় না, ডিভাইড হইছে কে তাহলে? ডিভাইড হইছে কে? ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইড হয়ে গেছে। তাহলে তোমাকে এখন কোশ্চেন করছে ভোল্টেজ, হ্যাঁ, ইন R1 কত? তোমাকে R1 এর ভিতরে ভোল্টেজ বের করতে বলতেছে। তাহলে তুমি সেটা এখন কিভাবে বের করবা বলো তো? তুমি এখন ধরে নাও যে জি R1 এর মধ্যে ভোল্টেজ হচ্ছে V1, সেটা সমান সমান হচ্ছে I ইন্টু R1, আর। জি তাই না? স্যার। আচ্ছা, জি তাহলে V1 এর মানটা কত বলো তো? সেটা আমি জানি না, V1টাই কিন্তু আমি বের করবো, কনফিউজ হয়ে না। ঠিক আছে, স্যার। I এর মানটা হচ্ছে 1.67 ইন্টু কত? আর, 8.01 স্যার। হ্যাঁ, R1 এর ভ্যালুটা হচ্ছে কত এখানে? 3। কত আসতেছে? 5.01। 5 পয়েন্ট, মানে 5.01 বলতে অলমোস্ট হচ্ছে কত, 5 ভোল্টের সমান আর কি। ঠিক আছে, তুমি একটু খেয়াল স্যার। করে দেখো, তোমাকে যদি এখন R2 ও বের করতে বলে, দেখবা যে R2 আর R1 এর ভ্যালু যেহেতু সেম, তাহলে হয়তো এই V1 এর ভ্যালুটা, মানে বা তুমি যদি মানে V2 ও বের করতে বলে, V2টা সেমই হবে, এটাও 5 ভোল্ট হবে।
কারণ হচ্ছে রেজিস্ট্যান্স দুইটার ভ্যালু সেম। দেখো এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা, অনেকে এই কনসেপ্টটা বুঝতে পারে না। ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা ম্যাথ দেখাই, এটা তো সেটা নিয়ে দেখাই না। উম, একটা প্যারালাল নিয়ে ম্যাথ দেখাই। মনে করো উম, কিছু কম্বিনেশনের ম্যাথ আমি তোমাকে নেক্সট ক্লাসে দেখাবো নি, সেটা সিম্পল কিছু ম্যাথ দেখাই দিই, দেখি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না কইরো। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে কোশ্চেন করবো প্রতি ক্লাসে। আচ্ছা স্যার। আর তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে, এটা ক্লাসের শেষে দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস। তুমি এই রেজিস্ট্যান্স গুলার ভ্যালু বলো তো, যে কোনো একটা। আমি বলবো কত বলো? 6 আর 7। 6 ওহম আর হচ্ছে 7 ওহম। আচ্ছা, তাহলে কি এই দেখো, এইটা এই পয়েন্টে আর এই পয়েন্টে এরা কি ইন্টার কানেক্টেড না? দেখো তো, জি স্যার। এই যে এইটার এই বাহু এখানে কানেক্টেড, এইটার এই বাহু এখানে কানেক্টেড, আবার এইখানেও কানেক্টেড, এইখানেও এই যে এই পয়েন্টে কানেক্টেড। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা কি প্যারালাল, একটা কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, তাহলে আচ্ছা 7 না দিয়ে এটাও আমি 6 দিই, তো বোঝার চেষ্টা করি, এটা 6 দিলাম। আচ্ছা, আর এইখানে এই যে তোমার মানে যেটা দেওয়া আছে আর কি, এই যে কি বলে এটা, যে সেলটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 ভোল্টের মনে করো। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো যে হোয়াট ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু দিস সার্কিট, হোয়াট ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু দিস সার্কিট। তাহলে দেখো তো এইখানে এখন আই বের করতে বলতেছে, আই কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস সার্কিট। তাহলে তুমি কিভাবে বের করবা? সেটা বের করার জন্য আগে তোমাকে কি করা লাগবে, এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে আসতে হবে না? বলো তো। জি এই যে স্যার। এটা যে প্যারালালে আছে, এটা যে প্যারালালে আছে, এটাকে তুমি যদি R1 বলো মনে মনে, এটাকে তুমি যদি R2 বলো, তাহলে কি এটাকে তোমার ইকুইভ্যালেন্ট করে আসতে হবে অবশ্যই, কারণ তো তাহলে তো তুমি একসাথে মানে জিনিসটা করতে পারবা না। তাহলে আমার সূত্র কি জানা আছে, 1/R3 সমান সমান 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, তাহলে এখন তুমি ভ্যালুগুলো একটু বসাও। এখানে হচ্ছে 1/R3 তো তুমি জানো না, ইজ ইকুয়াল টু 1/6 প্লাস 1/6। ক্যালকুলেশন করো, 6 এখানে আসবে 1 প্লাস 1 মানে হচ্ছে 2/6, উল্টায় দাও যে আরপি ইজ ইকুয়াল টু 6/2 মানে হচ্ছে 3। হ্যাঁ, তাহলে কত আসতেছে, 3 ওহম আসতেছে, তাই না? দেখো তো আরপির ভ্যালু, এটা বুঝছো আরপির ভ্যালু কিভাবে বের করলাম? হ্যাঁ আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা একটু মুখস্থ টাইপ রাখবা আর কি, যে তোমার যদি প্যারালাল কম্বিনেশনে, একটু বোঝার ট্রাই করো, তোমার যদি প্যারালাল কম্বিনেশনে এই যে এইখানে দেখো আমি হচ্ছে মনে করো এখানে একটা ভ্যালু ছিল, এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে মনে করো আর, আর এইখানে আরেকটা ভ্যালু দিয়ে দিছিলাম তোমাকে আর, প্যারালাল কম্বিনেশনে। ঠিক আছে, যদি দুইটা থাকে এরকম, তাহলে এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে, ঠিক আছে, সেটা হবে কত জানো, সেটা হবে হচ্ছে R/2। এটা আমি বুঝাইতে পারছি? এটা হলো হ্যাঁ। শর্টকাটটাই, যে এখানে যদি আর থাকে, এখানেও যদি আর থাকে, তাহলে এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে কত, R/2, যদি এরকম দুইটা থাকে। আবার তোমার এখন অন্যরকম কোশ্চেন হইতে পারে, মনে করো এখানে হচ্ছে দেখাইতেছি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে এবং এইখানে আরেকটা আছে। তো এরকম চারটা, এই যে চারটা এইখানে কানেক্টেড, এইখানে কানেক্টেড, তাহলে কি চারটাই প্যারালালে না? এবং এটাও আর দিলাম, এটাও আর, সবগুলো সেম ভ্যালু দিয়ে দিলাম, সেম ভ্যালু, এখানে কিন্তু সেম ভ্যালুটা ম্যাটার করে। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা শর্টকাটে তুমি কিভাবে বের করবা?
বলো তো কত আসবে এটা মনে মনে পারো কিনা? R/4 স্যার। এটা R/4 আসবে, হ্যাঁ। এই যে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে চারটা রেজিস্ট্যান্সের মান যদি সমান হয় প্যারালাল কম্বিনেশনে, তাহলে তাদের এই তুল্য রোধের মান আসবে R/4। যদি দুইটা থাকে R/2। যদি এরকম তিনটা থাকতো, হ্যাঁ, যদি রেজিস্ট্যান্স এরকম এরকম তিনটা থাকতো, তাহলে কি আসতো বলতো? তাহলে আসবে, এটার ইকুইভ্যালেন্টটা আসবে হচ্ছে R/3। ঠিক আছে, এটা আর, এটাও আর, এটাও আর। ও, তাহলে তো মনে হয় মোটামুটি এটা এই কনসেপ্টটা বুঝছো। এটা অনেক জায়গায় মানে ভর্তি পরীক্ষাতে আসে আর কি, তো এই জন্য এটা বুঝা বলে দিলাম। এখন মনে হয় না কোনো সমস্যা হবে। তাহলে 5টা হলে কত হবে বলো তো? 5টা হলে কত? R/5। R/5। এরকম যদি 10টা হয় তাহলে R/10। শর্টকাটটা মনে রাখি। তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত পাইলাম? এটার ইকুইভ্যালেন্ট পাইলাম হচ্ছে 3 ওহম। আর এখানে তো যা ছিল এটা তো, এটা হচ্ছে, এটা 12 ভোল্ট। এখন তুমি কারেন্টটা বের করো। তাহলে এটার জন্য যদি তুমি কারেন্টটা বের করতে চাও, মানে I/R/P সমান সমান কত আসে? এটা হচ্ছে ভি আর কি। তাহলে I সমান সমান ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 12, আর পি এর মান কত? 3। তাহলে কারেন্ট কত আসলো? 4 অ্যাম্পায়ার। দেখো তো বুঝছো কিনা এটা? বুঝছো? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে হোয়াট ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু R1, তোমাকে কোশ্চেন করলো R1 দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করে। হ্যাঁ, তোমাকে 2 নাম্বার কোশ্চেন করলো R1 দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করে সেটা বের করো। ঠিক আছে, এই যে I1 ইন R1 ইকুয়ালস টু what? ঠিক আছে, মানে হচ্ছে I1 টার ভ্যালু কত ইন R1। তাহলে তুমি সেটা কিভাবে বের করতে পারবা বলো তো? দেখি এটা পারো কিনা। বলো তো কি হবে? সূত্রই তো একটা, দেখো এই যে V ইজ ইকুয়াল টু IR, বোঝার ট্রাই করো। V ইজ ইকুয়াল টু IR। দেখো তোমার এই যে এটাকে তুমি যদি A বলো, এটাকে যদি B বলো, তাহলে এই লাইনের উপরে সব জায়গাতেই তো ভোল্টেজটা তো সেমই আছে। ভোল্টেজটা তো 12 থাকবে, ভোল্টেজটা তো আর কমবে না। তাহলে V যদি 12 হয়, হ্যাঁ, এটা যদি I1 ধরো, আর রেজিস্ট্যান্সটা কত দেওয়া আছে? এখানে 6 দেওয়া আছে। তাহলে লিখো এই যে I1 সমান সমান কত? এখানে মানে 2 আসবে, 2 অ্যাম্পায়ার। 2 অ্যাম্পায়ার, দেখছো? ঠিক আছে, তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে I2 কত আসবে? I2 ইন R2 কত আসবে? সেমই স্যার। সেমই আসবে। তাহলে I2 এর মানটাও দেখো 2 অ্যাম্পায়ারই আসবে। তাহলে আমার সিরিজ, সরি, প্যারালাল কম্বিনেশনের জন্য যা যা হওয়া দরকার সব কি স্যাটিসফাই করে কিনা খেয়াল করো। দেখো এইখানে 12 থাকলো। ঠিক আছে, এই যে এই 2 আর এই 2, দেখো তো I1 আর I2 কে যোগ করলে আমার কি পাওয়ার কথা? I পাওয়ার কথা না? এই যে হ্যাঁ। এটাকে যোগ করলে আর এটাকে যোগ করলে আমার কি পাওয়ার কথা? I পাওয়ার কথা। দেখো I পাই কিনা? I পাইছি 4 অ্যাম্পায়ার। জি স্যার। হ্যাঁ, তাহলে সবকিছুই কিন্তু আমার স্যাটিসফাই করে গেছে। তাহলে এই পার্টটা দেখো, বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এই না, ম্যাথটা। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমার আবার একটা কাজ আছে, আমার একটু বাইরে যাওয়া দরকার। আমি নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করি, নাকি আরো পড়াবো কোনটা? আচ্ছা, থাক। হ্যাঁ, আজকে আপাতত এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আরো অনেক কিছু নিয়ে বসবো আর কি, তো সময় নিয়ে বসবো। ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, আর এগুলো যা পড়াইছি সেগুলো একটু তুমি নিজে নিজে পড়তে থাকো, আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা স্যার। আচ্ছা, কেমন? আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।